আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা জীবন জীবিকার যে তৃতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি সেই চ্যাপ্টারের যে ৫৫ পেজ থেকে যে বাকি যে প্রজেক্ট থেকে যে আমাদের বাকি ছিল সেগুলো আমরা ফিল আপ করে দেব। অর্থাৎ যে প্রজেক্ট আইডিয়া এবং একটা ছক দিয়ে ৫৫ এবং ৫৬ পেজে যে ছকটা দেওয়া ছিল সেটা আমরা ফিল আপ করে দেব। তারপরে আমাদের বাকি যে কাজটা বাকি আছে সেটা আমরা ফিল আপ করে শেষ করে দেবো। তো দেখি, চলো যাওয়া যাক, আমরা ফিল আপ করি। দেখি এখানে আমাদের প্রজেক্টে যেটা বলেছে, আমরা যে দলের নামটা ঠিক করেছি সেটা হচ্ছে রজনীগন্ধা দল। এটা তোমাদের মতন করে তোমরা ঠিক করো। তারপরে আমাদের যেটা বলা বলা হয়েছে এখানে, যেটা হচ্ছে যে আম, আহ, দলের সদস্যদের নাম তোমাদের মতন করে নাম দিও। আমি এখানে কিছু নাম দিয়েছি এখানে আমার মতন করে। এটা একটু ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, ওকে ফাইন। এখানে দেখো দলের মতন করে তোমাদের মতন করে নাম দিবা। তারপরে হচ্ছে আহ, এরপরে আছে আমাদের যেটা উম, এটা একটু ডিস্টার্ব করতেছে, দুঃখিত। ওকে, ওকে। তারপরে বলছে যে ব্যবহৃত যে প্রযুক্তি সেটা হচ্ছে ডিজেল চালিত সেচ যন্ত্র। আমরা নির্বাচিত সমস্যা, এলাকার শেষ যে সমস্যা সেটা সম্পর্কে, অর্থাৎ আমরা যে প্রস্তাবিত সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সোলার পাম্প, যেটা সেই পাম্পের ব্যবহারটা আমরা কিভাবে করব সেটা বলছে। প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ এই যে সৌর বিদ্যুৎ মানে পাম্পটা আমরা ব্যবহার করবো, এটা থেকে আমরা কি কি সুবিধা পাবো। এখানে আমরা পাবো হচ্ছে কৃষিতে, ১ নম্বর কথা হচ্ছে যে কৃষির যে সুবিধাগুলো আছে আমাদের এখানে, কৃষি জমিতে উৎপাদন খরচ কম হবে, কৃষকদের নিরবিচ্ছিন্নভাবে যে বিদ্যুতের যে লোডশেডিংটা এটা থাকবে না, বরঞ্চ ভালো হবে। তারপরে চর অঞ্চলে ইরি এবং বড় মৌসুমে ছাড়াও বছর জুড়ে নানা ধরনের মৌসুমী ফসল চাষে সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এইটা আমরা এখানে দিতে পারবো, এই সুবিধাগুলো লিখতে পারবো। তো আমাদের এখানে ছকে, এই যে এখানে আমাদের লেখা আছে যে সুবিধাগুলো, এখানে দেখো এখানে ছকে গুলো আমরা সব কিন্তু ছক আলোকেই লিখছি, যে হ্যাঁ এই যে কিভাবে ইয়া করতে হবে, আমাদের যে প্রজেক্ট থেকে কি কি সুবিধা পাওয়া যাবে, এভাবে তোমরা পয়েন্ট করে 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 লিখবা। এখানে প্রস্তাবিত সমাধান কি কি হতে পারে, ব্যবহৃত প্রযুক্তিগুলো, এগুলো কিন্তু আমি ওই পয়েন্ট আলোকে এখানে কিন্তু লেখা আছে। প্রজেক্টের উপর পরিবেশের উপর প্রজেক্টের প্রভাব, যেহেতু এটা কি, এটা জাস্ট হচ্ছে সৌরশক্তি, সুতরাং এইটা দিয়ে আমাদের পরিবেশের উপর তেমন কোনো বিরূপ প্রভাব পড়বে না, বরঞ্চ আমাদের পুনর্ব্যবহার বা যেটাকে আমরা বলে থাকি যে হচ্ছে পুনরায় ব্যবহার, এটা আমরা করে ফেলতে পারি, যেটা আমাদের খুব ভালো একটা ভালো হবে এই জিনিসগুলা। তারপরে আমাদের যেটা পরবর্তী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে সমাজ এবং মানব কল্যাণে প্রযুক্তির ভূমিকা। অবশ্যই এটা মানুষের গ্রিন হাউস, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস কমিয়ে মানব কল্যাণে ভূমিকা রাখবে। বিদ্যুৎ সুবিধাবিহীন এলাকায় প্রয়োজনীয় সেচ সুবিধা পাবে। কৃষিক্ষেত্রে দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এবং এর একটা শখ আমরা এখানে, তোমরা এখানে ওই যে আলাদা করে কাগজ দিয়ে কেটে এখানে তোমরা করতে পারো। এই যে আমরা একটা সোলার সেচ পাম্পের যে একটা মডেল সেটা তোমাদেরকে এখানে তুলে ধরেছি। দেখো এখানে আমাদের সব কিছু দেওয়া আছে। এখানে সোলার সেল ইয়া দেওয়া আছে, সৌর বিদ্যুতের যে উৎসটা দেওয়া আছে, এখান থেকে পানিটা কিভাবে বের হয়ে যাচ্ছে এবং সেটা তোমাদের এখানে দেওয়া আছে। এরপরে এই যে প্রজেক্ট বাস্তবায়নে কতদিন সময় লাগতে পারে, এবং 7 দিন লাগতে পারে, এবং খরচ কেমন, এটা ১,২০,০০০ থেকে ১,৫০,০০০-এর মতন, এখন একটু বাড়তে পারে, একটু অ্যারাউন্ড এরকম তোমরা তোমাদের মতন করে দিও। আর প্রজেক্ট নিয়ে বাস্তবে কাজ করার সুপারিশকৃত পদক্ষেপ, এবং মানে বাস্তবে তুমি যে কাজ করছো এটা কি কি সুপারিশ করতে হবে। তো এখানে আমাদের স্থান নির্বাচন করতে হবে, ব্যাটারি, সোলার প্যানেল, মোটর এবং সার্কিট ব্রেকার কোনটা ভালো মন্দ এগুলো নির্ণয় করতে হবে। সোলার পাম্প স্থাপন করতে হবে, স্থান। তারপরে প্রজেক্ট স্থাপনের জন্য একটা পরিকল্পনা আগে নিতে হবে। তারপরে প্রজেক্ট টেকসই এবং করার জন্য প্রয়োজনীয় পরামর্শ, সেটা কি, সেটা হলে কি কি করতে হবে। ১ মাস বা প্রয়োজন হিসেবে সৌর প্যানেল পরিষ্কার করতে হবে। ছায়ামুক্ত এবং রৌদ্রোজ্জ্বল যে জায়গায়, এখানে কিন্তু অবশ্যই রৌদ্রোজ্জ্বল জায়গায় দেখতে হবে। কন্ট্রোলারে লাল বাতি জ্বলে সাথে সাথে পাম্প চালানো বন্ধ করতে হবে। পাম্প দ্বারা কোনো ক্ষয়কারী তরল পদার্থ উত্তোলন করা থেকে বিরত থাকতে হবে। এবং প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত, প্রজেক্ট সম্পর্কে জেনে এবং অন্যান্য দলের সদস্যরা খুবই অভিভূত হয়েছে। তাদের মতে এই প্রজেক্ট বাস্তবায়ন করতে পারলে কৃষিক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি, মানে আমার অনুভূতিটা কি, প্রজেক্টটা সুন্দরভাবে করতে পারে আমি খুব আনন্দ বোধ করছি। এটি বাস্তব জীবনে কাজে লাগানোর মতো শিক্ষণীয় একটি কাজ। এর মাধ্যমে আমি সোলার পাম্পের সুবিধা অসুবিধা ও সমাজের উপর এর প্রভাব, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করেছি, যা আমার সামনের দিনগুলোতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। এরপরে আমাদের শিক্ষকের মন্তব্যটা কি, এই ঘরে তুমি লিখবা, সমস্যা সমাধানের নির্বাচিত ক্ষেত্রটি ভালো হয়েছে, দলের সরবরাহকৃত তথ্য এবং মডেলের উপস্থাপনটি যথাযথ হয়েছে। শিক্ষক এভাবে মন্তব্য করবেন। তো এটা ছিল আমাদের প্রজেক্ট নিয়ে একটা যে
ডিটেলস পড়াশোনা সেটা আর কি। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, এই প্রজেক্ট সম্পর্কে মানে তোমার মতামত বিবৃতি এখানে কোশ্চেন করেছে, তুমি হ্যাঁ না মন্তব্য করবা যে তুমি কি এটা সংগ্রহ করার চেষ্টা করেছো, হ্যাঁ এটা আমি সংগ্রহ করার চেষ্টা করেছি। তারপরে বলছে যে কার্যকরভাবে যোগাযোগ করেছো, হ্যাঁ আমি কার্যকর সময় মতো প্রজেক্ট করার জন্য সহযোগিতামূলক কাজ করেছি, হ্যাঁ এবং কাজ করেছি। প্রজেক্টের কাজগুলো নিজের মধ্যে ভাগ করে নিয়েছি, হ্যাঁ নিয়েছি। প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি, হ্যাঁ মোটামুটি বুঝতে পেরেছি, ভালোভাবে না মোটামুটি বুঝতে পেরেছি। সমালোচনা মতামতের ভিতর সংশোধনী এনেছো, না সংশোধনী আনি নাই। এই সমস্যার সমাধানে সমাজে এবং কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে কিনা তা যাচাই করে দেখেছি কিনা, না আমরা এটা যাচাই করে দেখি নাই। তারপরে প্রজেক্টটি কাজ করেছে কিনা তার একটা নমুনা পরীক্ষা এক্সপেরিমেন্ট করেছি কিনা, না এটা আমরা করি নাই, এটা মানে এই ঘরে যাবে। তোমরা এটা এখানে হ্যাঁও দিতে পারো। চূড়ান্ত উপস্থিতি প্রজেক্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পেরেছি কিনা, অবশ্যই হ্যাঁ সবাইকে দিতে পেরেছি। প্রজেক্টটি সহজেই ব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য না, এটা সব সুবিধাজনক মনে হয়েছে কিনা, সুবিধাজনক কিন্তু ব্যবহারযোগ্য না, সুতরাং আমরা এখানে মন্তব্য লিখে দিতে পারি। এটা ছিল আমাদের 57 পেজ। এরপরে আমাদের 58 পেজে যেটা আমাদের কোশ্চেন বলেছে 2030 সালে কি কি করবা, এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা সেই পেজে যাই। দেখো 2030 সালে তুমি নিজেকে কোন পেশায় প্রস্তুত দেখতে চাও? আমি একজন ডাটা সায়েন্টিস্ট হিসেবে নিজের এই পেশায় দেখতে চাই। উক্ত পেশায় তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হবে বলে মনে করছো? এই জন্য আমাদের মেশিন লার্নিং, পাইথন, RSQL ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে প্রোগ্রামিং, ডেটা ম্যানিপুলেশন, ক্লিনিং, ভিজুয়ালাইজেশন, সফটওয়্যার আপডেট, অপারেটিং সিস্টেম, এগুলো সম্পর্কে আমাদের দক্ষতা অর্জন করতে হবে বলে আমি মনে করি। উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার কি কি যোগ্যতা প্রয়োজন? উক্ত পেশায় সফল হওয়ার জন্য আমাকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি গণিত, পরিসংখ্যান এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা মানে আমাদের অর্জন করতে হবে এবং আরও ডেভেলপ করতে হবে, এবং ডাটাবেস সম্পর্কে জ্ঞান এবং কমিউনিকেশন বৃদ্ধি এবং সর্বত্র জ্ঞান উন্মোচন করতে হবে আমাদেরকে। তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে দেশের কল্যাণে কাজ করতে পারো বলে ভাবছো? অবশ্যই আমি দেশের কল্যাণে অনেকভাবে কাজ করতে পারি, কারণ হচ্ছে আমাদের দেশ ডাটা সায়েন্সের অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। সেক্ষেত্রে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর দক্ষতার পাশাপাশি ডাটা সায়েন্টিস্ট হিসেবে আমি ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারি। এই জন্য আমরা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, হেলথ সার্ভিস, রিসোর্স অর্গানাইজেশন ইত্যাদি ক্ষেত্রে অনেক ডাটা সায়েন্টিস্ট হায়ার করতে পারে। এক্ষেত্রে পেশার দক্ষতা অর্জন করে ডাটা সায়েন্টিস্ট হায়ার না করে নিজেরাই আমরা কাজ করতে পারবো। এরকম বিপুল পরিমাণ ডাটা বা তথ্য, বিগ ডাটাকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজ, দেশ এবং শিল্প ইত্যাদি উন্নতি সাধন করতে পারবো। উক্ত পেশায় নিজেকে প্রস্তুত করতে কি এখন থেকেই কি শুরু করেছো? অবশ্যই এখন থেকে আমি প্রোগ্রামিং, কোডিং শিখবো, ডাটাবেস সম্পর্কে জ্ঞান চর্চা করব, ছোট ছোট প্রজেক্টে কাজ করার মাধ্যমে বাস্তব অনুশীলন করবে, মানে বাস্তবমুখী কাজ করার চেষ্টা করব। এছাড়া আপ স্কিল এবং রিস্কিল করার আপডেট রাখার চেষ্টা করব, ডাটা সায়েন্স কমিউনিটিতে যুক্ত থাকবো। দ্যাটস ওয়াই এটা ছিল আমাদের এই যে আমাদের যে 58 চ্যাপ্টার, সেটা 98 যেটা সেটা। এরপরে আমাদের এই অধ্যায় থেকে আমরা যা যা করেছি বলতে এখানে কি কি করতে পারিনি, করছি, ভালোভাবে করেছি, এরকম ভাবে পড়বা যে যেমন এখানে কাজসমূহ প্রযুক্তির সঙ্গে ভালোভাবে পড়ে আগামী ধারণা অর্জন করতে পেরেছি, হ্যাঁ ভালোভাবে করেছি। ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধানের জন্য নির্ধারিত দলগত কাজ ভালোভাবে করেছি, ঠিক আছে। তারপরে বলছে কাল্পনিক পেশা নিয়ে গল্প তৈরি, হ্যাঁ করেছি, এটাও করেছি। কাল্পনিক পেশা নিয়ে লেখা গল্প বিশ্লেষণ, হ্যাঁ বিশ্লেষণ করেছি। দলগত ভবিষ্যৎ পেশার দক্ষতা অনুসন্ধানও করেছি। দলগত আগামী পরিকল্পনা তৈরি করছি, হ্যাঁ এটা করেছি, মানে সম্পূর্ণ না করলেও আংশিক করেছি এটা বলতে পারো। তৈরি কিন্তু আগামীর প্রকল্প মূল্যায়ন না করি নাই, এটা করি নাই। তারপরে 2030 সালে আমি হ্যাঁ আমি এটা পূরণ করেছি। এবার তোমার স্কোরটা কত কি ছাড় দিবে এবং অভিভাবকের মতামত, সে ভালোভাবে সবকিছু দক্ষতা অর্জন করেছে। এই অধ্যায়ে আমরা যা শিখেছি এবং শিক্ষকের মন্তব্য, এই অধ্যায়ে আমরা নতুন সম্পর্কে জানতে পেরেছি। এভাবে তোমার মতন করে লিখে দিবা শিক্ষক মন্তব্য করে কমেন্ট করবেন। এইভাবে আমরা কি করব, আমাদের 3য় অধ্যায়ের আমরা সবগুলো পূরণ করব। তো এরকম আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের যে ষান্মাসিক পরীক্ষা তার সবগুলো পূরণ করে দেবো, তোমরা সেইভাবে পূরণ করতে পারবা এবং সামনে আরো অনেক কিছু সলিউশন দেখতে পাবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।